প্রতিটি ছেলেমেয়ের জীবনেই একটা স্বপ্ন থাকে, কবে আসবে তাদের জীবনে ফুলশয্যার রাত। ঠিক তেমনি এই ছেলেটি দীর্ঘ 25 বছর সিঙ্গেল থাকার পর সম্ভ্রান্ত পরিবারের এক সহজ সরল মেয়েকে বিয়ে করে। বাসর রাতে যখন একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হতে যাচ্ছিল, ঠিক তখন থেকেই শুরু হয় একের পর এক সমস্যা। তাও যেন তেন কোনো সমস্যা নয়, একেবারে জীবন মরণ সমস্যা। কারণ পুরো শহরের গুন্ডা আর পুলিশ লেগে যায় তাদের পেছনে, আর এদের হাত থেকে বাঁচার জন্য রাতভর তাদের দৌড়ের উপর থাকতে হয়। আর পালাতে গিয়ে ঘটে যায় একের পর এক মজার কাণ্ড। একটা সময় ছেলেটি বুঝতে পারে তার বউ কোনো সাধারণ মেয়ে নয়। কাহিনী যতই সামনে আগায় ততই সামনে আসতে থাকে দুর্দান্ত সব টুইস্ট। এখন প্রশ্ন হলো, কি এমন কাজ করেছিল তারা যার জন্য গুন্ডা আর পুলিশ সবাই তাদেরকে মারতে চায়? আর সেই রহস্য জানার জন্য ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো গল্পের শুরুতেই দেখা যায় এক বৃষ্টির রাতে একদল মুখোশধারী লোক রাস্তায় একটি গাড়িকে দাঁড় করায়। এই লোকগুলো ছিল মূলত ডাকাত। তো ডাকাত দলের সদস্যরা যখন গাড়ির ব্যাগডালা খোলে তখন সেখানে দেখতে পায় প্রচুর পরিমাণের টাকা। ঠিক এমন সময় ওই গাড়িতে থাকা একজন গার্ড তাদেরকে বাধা দিতে আসলে তারা সেই গার্ডকে সেখানেই গুলি করে মেরে ফেলে আর টাকা ভর্তি ব্যাগগুলোর সঙ্গে নিয়ে দ্রুত সেখান থেকে কেটে পড়ে। এখান থেকেই সিন কাট হয়ে চলে যায় এই ঘটনা ঘটার ঠিক 2 সপ্তাহ আগে। আমরা দেখতে পাই দুটো পরিবারের মধ্যে বিয়ের আলোচনা চলছে। মেয়েটির নাম ছিল কোয়েল চাড্ডা আর ছেলেটির নাম ভীর। এই দুজনের মধ্যে আগে থেকে কোনো চেনা জানা ছিল না, তাই পারিবারিকভাবেই এই বিয়ের কথাবার্তা চলছিল। ভীর মূলত এখানে তার পরিবারের সঙ্গে এসেছে কোয়েলকে দেখার জন্য। কোয়েলের বাবা ছিল একজন প্রাক্তন আর্মি অফিসার, তাই সে বলে তার মেয়ে ছোটবেলা থেকেই ডিসিপ্লিনের মধ্য দিয়ে বড় হয়েছে। এমনকি তার মেয়ে কখনো কোনো ছেলের সঙ্গে মেশেইনি। তার মেয়েকে সে গার্লস স্কুল, গার্লস কলেজে পড়িয়েছে। এমন কথা শুনে ভীরের বাবা মা অনেক খুশি হয়ে যায়, কারণ এই যুগে এসে এমন একটা মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ভীরের বাবা মাও কোনো অংশে পিছিয়ে ছিল না। তারাও কোয়েলের বাবার মতো ভীরের ব্যাপক প্রশংসা করতে শুরু করে। তারা জানায় তাদের ছেলের মতো এমন হীরের টুকরো ছেলে আর দ্বিতীয়টি হয় না। তার ছেলে যেমন সৎ ঠিক তেমনি সাহসী। ভীরের বাবা ছিল একজন বড় ব্যবসায়ী। ভীর সেদিকে না গিয়ে পেশা হিসেবে বেছে নিয়েছে পশু চিকিৎসা, কারণ সে প্রাণীদের অনেক বেশি ভালোবাসে। তো এমন সময় সেখানে কোয়েলের পোষা কুকুর তুষি চলে আসে। সে ভীরের সঙ্গে এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলে যেটা দেখার জন্য সেখানে থাকা কেউ প্রস্তুত ছিল না। কাণ্ড দেখে বোঝাই যাচ্ছে বেটা জনি সিনের অনেক বড় ফ্যান। যাই হোক, একটু পর সেখানে পণ্ডিতজি চলে আসে। সে কিছু একটা গণনা করে জানায় এই জুটি খুবই শুভ আর ভাগ্যবান। 36টি আলামতের মধ্যে 33টি তাদের সঙ্গে মিলে গেছে। তবে একটা সমস্যাও আছে, আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের বিয়ের আয়োজন করতে হবে। এটাই তাদের জন্য সবচেয়ে শুভ লগ্ন। আর যদি এই সময়ের মধ্যে বিয়ে করতে না পারে, তাহলে শনি রাহুর গ্রাস কাটিয়ে উঠতে উঠতে তাদের পরবর্তী বিয়ের লগ্ন আসতে লেগে যাবে প্রায় 2.5 বছর। একথা শুনে দুই পরিবারই সিদ্ধান্ত নেয় আগামী 2 সপ্তাহের মধ্যেই তাদের বিয়ের আয়োজন করবে। হাতে সময় ছিল খুবই কম, তাই তড়িঘড়ি করে তারা বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। একই সঙ্গে শুরু হয়ে যায় তাদের বিয়ের কেনাকাটা। আর এই সময়ের মধ্যে তারা একে অপরের সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারে। ভীরের ইনস্টাগ্রাম প্রোফাইল ঘুরে কোয়েল বুঝতে পারে ভীর আসলে একজন সাহসী ছেলে, কারণ সে ছিল অ্যাডভেঞ্চার প্রিয় আর এমন পার্সোনালিটির ছেলেই তার পছন্দ। ভীর একটি শপিং মলে গিয়ে তার হবু স্ত্রী কোয়েলের জন্য স্পেশাল কিছু উপহার কিনে। তার হাতে ছিল একই রকমের দেখতে 5টি ব্যাগ। সেখান থেকে বের হওয়ার সময় হঠাৎ করেই কোয়েলের মামার সঙ্গে তার ধাক্কা লাগে। মামাকে দেখে তখন বোঝা যাচ্ছিল সে কোনো একটা কিছু নিয়ে খুব পেরেশানির মধ্যে আছে, তাই সে খুব বেশি কথা না বাড়িয়ে ভীরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ভীর সেই উপহার সামগ্রী আর কিছু ফুল নিয়ে চলে যায় কোয়েলের বাসায়। সেখানে তুষি আবারও একটা আকাম করে বসে। সে ওই ফুলগুলোকে কামড়ে একেবারেই নষ্ট করে দেয়। ফাইনালি সেই কাঙ্ক্ষিত দিনটি আসে। অনেক ধুমধাম করে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। বিদায় মুহূর্তে কোয়েল যখন কান্না করছিল সেটা দেখে ভীরও কান্না করে দেয়। আর এমন একটা দামড়া বেটাকে কান্না করতে দেখে কোয়েল নিজেই তাজ্জব হয়ে যায়। তাই সে ভীরের দিকে তার রুমালটি এগিয়ে দেয়। নিরিবিলি সময় কাটানোর জন্য তারা আগে থেকেই একটি বিলাসবহুল হোটেলের রুম বুক করেছিল, আর সেখানেই সাজানো হয় তাদের বাসর ঘর। সহজ সরল ভীর বোকার মতো কোয়েলের দিকে তাকিয়েছিল। সে বুঝতে পারছিল না যে বাসর রাতের জার্নিটা সে কোথা থেকে শুরু করবে। সে কোয়েলকে কিছু একটা বলতে যাবে, ঠিক এমন সময় কোয়েলের ফোনে তার ছোট বোনের কল আসে। তার ছোট বোন জানায় তুষি 2 দিন ধরে পটি করছে না। যাই হোক, এরপর ভীর আবারও চেষ্টা করছিল কোয়েলের সঙ্গে ঘনিষ্ঠ হতে, কিন্তু সে ছিল ভীষণ নার্ভাস। আর কোয়েল সেই ব্যাপারটা বুঝতে পেরে ভীরকে বলে, তুমি রিল্যাক্স করো, আমি তোমার জন্য চা বানাতে যাচ্ছি। আর এমন সময় তাদের দরজায় কলিং বেল বেজে ওঠে। ভীর গিয়ে দরজা খুলে দেখতে পায় দরজার ওপাশে 2 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এই লোকগুলোকে সে আগে কখনোই দেখেনি। তো প্রথম লোকটি জিজ্ঞেস করে, তোমার নাম কি ভীর? ভীর যখন হ্যাঁ সূচক উত্তর দেয় তখন ওই লোকগুলো জোর করে তার ঘরে ঢুকে যায়। আর তারা একটা কথাই বারবার জিজ্ঞেস করতে থাকে যে চার্লি কোথায়। লোকগুলোর প্রশ্ন শুনে ভীর ভেবাচাকা খেয়ে যায়। সে বলে, আরে ভাই, কে আপনারা? আর চার্লিই বা কে? আমি কোনো চার্লিকে চিনি না। কিন্তু ওই লোকগুলো ভীরের কথা একদমই বিশ্বাস করছিল না। তারা শুধু বারবার জানতে চাইছিল চার্লি কোথায়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই লোকগুলো ভীরকে ভয় দেখানোর জন্য তার কপালে বন্দুক ঠেকায়। আর এটা দেখে কোয়েলের মাথা গরম হয়ে যায়।
সে তখন কেটলিতে বসানো চায়ের গরম পানি ওই লোক দুটোর উপর ছুঁড়ে মারে, যার ফলে তাদের হাত থেকে বন্দুকটি পড়ে যায়। কোয়েল তখন নিজেই বন্দুকটি সামলে নেয় আর ওই লোক দুটোকে হুমকি দেয় তারা যদি এখন রুম থেকে না বের হয় তাহলে সে গুলি চালাবে। কোয়েলের এমন পাগলামো দেখে ওই লোক দুটো অনেক ভয় পেয়ে যায়, তাই তারা আপাতত রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু একটু পরেই তারা আবার দরজা ভাঙতে শুরু করে। কোয়েল তখন বুদ্ধি করে ভীরকে সঙ্গে নিয়ে ব্যালকনিতে চলে যায়। প্রথমে কোয়েল সরু রেলিং ঘেঁষে পাশের রুমের ব্যালকনিতে চলে যায়, কিন্তু ভীর এটা কিছুতেই করতে পারছিল না, কারণ তার ছিল হাইফোবিয়া। তো কোয়েল তাকে সাহস জোগালে ভীর অনেক কষ্টে তার কাছে আসতে সক্ষম হয়। ততক্ষণে ওই লোকগুলো দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়। রেলিংয়ের সাথে ওড়না পেঁচানো দেখে তারা বুঝে যায় যে এরা পালিয়েছে। পাশের রুমে থাকা ব্যক্তিটি তখন বাথরুমে গোসল করছিল, আর সেই সুযোগে কোয়েল ওই ব্যক্তির জুতোটি নিজের পায়ে পরে নেয়। আর ভীরের কপালে জুটেছিল একটি লেডিস স্লিপার। যাই হোক, এরপর তারা ওই রুম থেকে বেরিয়ে যায়। তারা দৌড়ে লিফটে ওঠে। ততক্ষণে ওই লোক দুটো তাদেরকে দেখে ফেলে, কিন্তু অল্পের জন্য তাদেরকে ধরতে পারেনি। লিফটে ওঠার পর কোয়েল ভীরের একটা গোপন সমস্যা সম্পর্কে জানতে পারে। আর এই গোপন সমস্যাটির নাম হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া, মানে এটা এক ধরনের মানসিক রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা অল্পতেই প্রচণ্ড ঘাবড়ে যায়, আর তারা যখন অনেক বেশি ভয় পায় তখন তাদের প্রচণ্ড শ্বাসকষ্ট আর খিঁচুনি শুরু হয়ে যায়। লিফট থেকে নামার পর তারা তাদের গাড়িতে উঠে বসে। কোয়েল বলে দ্রুত গাড়ি স্টার্ট করতে, কিন্তু এই বলদে তখন দ্রুত গাড়ি স্টার্ট না করে সে কিছু আনুষঙ্গিক কাজকর্ম করতে থাকে, যেমন সিট বেল্ট বাঁধা, হ্যান্ড স্যানিটাইজ করা ইত্যাদি। আর এসব করতে করতে ততক্ষণে সেখানে ওই দুটো লোক চলে আসে। লোক দুটো তাদের প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু অল্পের জন্য তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়। রাস্তায় ওঠার পর ভীর কচ্ছপ গতিতে গাড়ি চালাচ্ছিল। কোয়েল তখন বারবার বলে তাকে স্পিড বাড়াতে, কিন্তু ভীর নিয়মের বাইরে যেতে পারবে না, তাই সে 40 স্পিডে গাড়ি টানছিল। আর এজন্যই ওই লোকগুলো খুব সহজেই তাদের নাগাল পেয়ে যায়। পেছন থেকে তারা ভীরের গাড়িকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। এভাবেই বেশ কিছুক্ষণ চলতে থাকার পর হঠাৎ করেই ভীর রাস্তার মাঝখানে হার্ট ব্রেক করে বসে। পরে কোয়েল বুঝতে পারে যে রাস্তায় ট্রাফিক সিগন্যাল দেখে ভীর এমনটি করেছে। ভীরের এমন বোকামি দেখে কোয়েল পুরাই তাজ্জব হয়ে যায়, কারণ এমন একটি পরিস্থিতিতে এসে কেউ ট্রাফিক সিগন্যাল মানার কথা ভাবে। যাই হোক, কোয়েল বুঝতে পারে যে এই বলদ দিয়ে কাজ হবে না, তাই সে নিজেই বসে পড়ে ড্রাইভিং সিটে। আর কোয়েলের ড্রাইভিং দক্ষতা দেখে ভীরের হিসু করে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। সে ঠিক ফর্মুলা 1 রেসারদের মতো হাই স্পিডে গাড়ি চালাতে শুরু করে, যা দেখে ওই লোকগুলো অবাক হয়ে যায়। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে মারাত্মক লেভেলের চেসিং, কিন্তু শেষ পর্যন্ত কোয়েলের অসাধারণ ড্রাইভিং দক্ষতার কারণে খুব সহজেই তারা ওই লোকগুলোর চোখ ফাঁকি দিতে সক্ষম হয়। কোয়েল তার গাড়িটিকে একটি গলির ভেতরে নিয়ে আসে, তারপর ইঞ্জিনটি বন্ধ করে দেয়। এরপর ভীর বলে, তোমার বাবা বলেছিল তুমি নাকি গাড়ি চালাতে পারো না, তাহলে এত ভালো ড্রাইভিং তুমি কোথা থেকে শিখলে? কোয়েল বলে, প্রতি শনিবার সে তার বন্ধুদের সঙ্গে লুকিয়ে লুকিয়ে এটা শিখত। এমনকি রেসিং প্রতিযোগিতায় গত 1.5 বছর ধরে এখন পর্যন্ত কেউ তাকে হারাতেই পারেনি। এ কথা শোনার পর ভীর বলে, তার মানে তুমি তোমার সম্পর্কে আমার কাছে সব মিথ্যে বলেছিলে? তখন কোয়েল বলে, তুমিও তো আমাকে মিথ্যে বলেছ। তুমি হাইফোবিয়া, ক্লাস্ট্রোফোবিয়ায় আক্রান্ত, সেটাও তো আমাকে বলনি। অন্যদিকে দেখা যায় কোয়েল আর ভীরের পরিবার একটা ফার্ম হাউসে পার্টির আয়োজন করেছে। সেখানে প্রদীপ নামের একটি লোক এসে ভীরের মাকে পরিচয় দেয়। সে ভীরের খুব ঘনিষ্ঠ বন্ধু, ব্যস্ততার জন্য বিয়েতে আসতে পারেনি, তাই এখন এসেছে। প্রদীপ নামের ওই লোকটি তখন ভীরের মায়ের ফোন থেকে ভীরকে কল করে। সে ভীরকে কড়াভাবে হুমকি দেয়, আগামীকাল সকাল 8টার মধ্যে সে যদি চার্লিকে নিয়ে এখানে উপস্থিত না হয় তাহলে সে তাদের পুরো পরিবারকে হত্যা করবে। এটা শুনে ভীর ওই লোকটাকে ম্যানম্যান করে অনেক বোঝানোর চেষ্টা করে। ঠিক তখনই কোয়েল ফোনটি তার কাছ থেকে নিয়ে নেয় আর ওই লোকটিকে ইচ্ছে মতো বকাঝকা করে। আর এটা দেখার পর ভীর কোয়েল সম্পর্কে আরও একটি বিষয় জানতে পারল, যে কোয়েল গালাগালির ওপর পিএইচডি করা। তারা এখন সিদ্ধান্ত নেয় পুলিশ স্টেশনে গিয়ে তারা সবকিছু পুলিশকে জানাবে। এজন্য তারা গাড়ি বের করে। ঠিক এমন সময় দ্রুত বেগে ছুটে আসা একটি গাড়ি সজোরে তাদের গাড়িকে ধাক্কা দেয়। পরে দেখা যায় ওই গাড়িতে ছিল সেই 2 ব্যক্তি। এবার তারা ভীর আর কোয়েলকে ধরে ফেলে আর তাদের দুজনের হাতে হাত করা লাগিয়ে তাদের গাড়ির ব্যাগডালায় তুলে নেয়। তারপর তাদের গাড়ি চলতে শুরু করে। কিছুক্ষণ পর ওই 2 ব্যক্তি রাস্তার পাশে গাড়ি পার্কিং করে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য নেমে পড়ে। ঠিক এমন সময় অন্য একটি কাণ্ড ঘটে। নো পার্কিং এরিয়াতে গাড়ি রাখার জন্য সিটি কর্পোরেশনের একটি ডাম্পিং গাড়ি এসে ওই গাড়িটিকে সেখান থেকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর ভীরের ফোনে একটা কল আসে। ফোনের ওপাশে থাকা লোকটি পরিচয় দেয়, তার নাম সঞ্জয় রিবেরো, আর তিনি সিআইডির একজন স্পেশাল অফিসার। সঞ্জয় জানায় সে একটি গুরুত্বপূর্ণ কেস হ্যান্ডেল করছে, আর সেজন্যই সে তাদেরকে কল করেছে। এরপর সে একটা শকিং নিউজ দেয়। সে জানায় কোয়েলের মামা কুশান্ত কাপুর এই মুহূর্তে আইসিইউতে ভর্তি রয়েছে, কারণ তার অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। কোয়েল জানতে চায় তার মামার সঙ্গে কি ঘটেছিল। তখন ওই অফিসার পুরো ঘটনাটি বলতে শুরু করে। মুভির শুরুতেই আমরা ডাকাতির যে ঘটনাটি দেখেছিলাম সেটার সঙ্গেই মূলত সকল বিষয় জড়িত। সেই রাতে ডাকাতরা যেই টাকাগুলো লুটে নিয়েছিল তার পরিমাণ ছিল প্রায় 100 কোটি, আর এটি ছিল ক্রিকেট জুয়ায় বাজি লাগানো টাকা। আর সবচেয়ে শকিং বিষয়টা হলো এই ডাকাতির সঙ্গে কোনো সাধারণ গুন্ডা পান্ডা বা মাফিয়া জড়িত ছিল না, বরং এর সঙ্গে জড়িত ছিল পুলিশ ডিপার্টমেন্টেরই কিছু অসাধু অফিসার। আর এই ডাকাতির ঘটনাটি ঘটেছিল কোয়েলের মামার দোকানের সামনে। আর সেই দোকানের সামনে থাকা সিসি ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্টভাবেই অপরাধীদের চেহারা শনাক্ত করা যায়।
এটা দেখে কোয়েলের মামা দেরি না করে সমস্ত ফুটেজগুলো একটি পেন ড্রাইভে লোড করে নেয় আর সেই সমস্ত ডকুমেন্টসগুলো সঙ্গে করে নিয়ে যায় নিকটবর্তী একটি পুলিশ স্টেশনে। সেখানে থাকা একজন অফিসারকে সে পুরো বিষয়টি খুলে বলে। ওই অফিসার তখন তাকে সেখানে বসিয়ে ভেতরে চলে যায়। একটু পরেই সেখানে একজন কনস্টেবলকে দেখে কুশান্ত অনেক ঘাবড়ে যায়, কারণ এই ব্যক্তিটিকে সে ওই ফুটেজের মধ্যে দেখেছে। সে তখন বুঝতে পারে সে কত বড় ঝামেলায় পা দিয়ে ফেলেছে, আর এরা যে তাকে বাঁচিয়ে রাখবে না এটাও সে পরিষ্কার বুঝতে পারে। তাই সে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। সেদিন পুলিশের তাড়া খেয়ে সে একটি শপিং মলের মধ্যে ঢুকে পড়ে, আর সেখানেই ভিড়ের সঙ্গে তার ধাক্কা লাগে। ভিড়ের সঙ্গে যখন তার ধাক্কা লেগেছিল ঠিক ওই সুযোগে সে তার পেন ড্রাইভটি ভিড়ের হাতে থাকা যে কোনো একটা শপিং ব্যাগের মধ্যে চালান করে দেয়। আর এই পেন ড্রাইভটি দেখতে ছিল বিখ্যাত কমেডিয়ান চার্লির আদলে তৈরি, এজন্যই সবাই এটাকে চার্লি বলে ডাকছিল। এরপর দেখা যায় কোয়েলের মামা পুলিশদের হাতে ধরা পড়ে যায়। তারা তাকে প্রচুর পরিমাণে টর্চার করে। একটা সময় ভাবে সে হয়তো মারা গেছে, তাই তাকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়, কিন্তু সে মারা যায়নি। স্থানীয় কিছু লোকজন তাকে একটি হসপিটালে ভর্তি করে দেয়। আর এখান থেকেই এই চাঞ্চল্যকর বিষয়টি সম্পর্কে জানতে পারে সিআইডি অফিসার সঞ্জয় রিবেরো। সে বলে, আমি এই গুরুত্বপূর্ণ কেসটির তদন্ত শুরু করেছি। যদি এই মুহূর্তে সেই পেন ড্রাইভটি হাতে না পাই তাহলে আমরা আসামিদের গ্রেফতার করতে পারবো না। তাই যত দ্রুত সম্ভব সেটি খুঁজে বের করো, আর পেয়ে গেলে আমাকে জানাও। অনেক কষ্টে তারা গাড়ির মধ্য থেকে বের হয়, কিন্তু তখনও তাদের হাতে শিকল বাঁধা ছিল। ভিড় জিজ্ঞেস করে সেই ব্যাগগুলো কোথায়। কোয়েল তখন কিছু একটা মনে করার চেষ্টা করছিল। সে বলে ওই ব্যাগগুলো এখন তার কাছে নেই, কারণ সে ওই ব্যাগগুলো তার কিছু ঘনিষ্ঠ বন্ধুদেরকে দিয়ে দিয়েছিল। সেই মুহূর্তে কোয়েলের মনে পড়ে যায় তার বান্ধবী কণিকার কথা। তখন তারা একটি ক্লাবে চলে আসে। ভিড় জিজ্ঞেস করে এখানে আমাদের কি কাজ। তখন কোয়েল বলে কণিকা এখানে ডিজে হিসেবে জব করে। এটা শুনে ভিড় বলে, তুমি তো বলেছিলে তোমার বান্ধবী নাকি সামাজিক কাজ করে, তাহলে এই কি সেই সামাজিক কাজ? আর বারে কাজ করা এমন একটা মেয়ের সঙ্গে তোমার মতো সম্ভ্রান্ত পরিবারের মেয়ের কি করে বন্ধুত্ব হতে পারে? একথা শুনে কোয়েল ভিড়ের উপর অনেক রেগে যায় আর বলে, বেশি কথা না বাড়িয়ে দ্রুত ভেতরে চলো। ভেতরে তখন সবাই পার্টি করছিল। প্রচুর মানুষের ভিড় ঠেলে তারা কণিকার কাছে চলে যায়। কোয়েল তখন কণিকাকে জিজ্ঞেস করে বিয়ের আগের রাতে ব্যাচেলর পার্টিতে সে তার হাতে দুটো ব্যাগ দিয়েছিল, সেই ব্যাগ দুটো এখন কোথায় আছে? কণিকা তখন সঠিক কোনো জবাব দিতে পারছিল না। সে একবার এক এক রকমের কথা বলতে থাকে। একবার বলে সেই ব্যাগটা সে বাড়িতে রেখেছে, আবার বলে সে ওই ব্যাগটা তার একজন স্পেশাল বন্ধুকে গিফট করেছে। কোয়েল জানতে চায় তার সেই স্পেশাল বন্ধুটাকে, কিন্তু কণিকা তার সেই স্পেশাল বন্ধুর কথা কিছুতেই বলতে রাজি হচ্ছিল না। তখন কোয়েলের অনেক জোরাজোরিতে সে সত্যিটা বলতে বাধ্য হয়। আর এখানেই আমরা জানতে পারি কোয়েলের আরও একটা সিক্রেট বিষয়। আসলে আর্য নামের একটা ছেলের সঙ্গে কোয়েলের অনেক বছরের সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্কের টানাপোড়েনের কারণে কয়েক মাস আগেই তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। আর আর্যকে ভুলে থাকার জন্যই কোয়েল ভীরকে বিয়ে করে নেয়। এই সমস্ত কথাগুলো ভীর দরজার আড়াল থেকে শুনছিল। এখন প্রশ্ন হলো এখানে আর্যর কথা কেন আসলো? আসলে কণিকার সেই স্পেশাল ফ্রেন্ডই হলো আর্য। আর এই কণিকার জন্যই তাদের দুজনের ভালোবাসার মধ্যে ফাটল ধরেছিল, যেটা সে মাত্রই জানতে পারল। এটা জানা মাত্রই কোয়েল কণিকার উপর প্রচণ্ড রেগে যায় আর তাকে মারতে শুরু করে। আর এদের দুজনের মধ্যে পড়ে বেচারা ভীরের অবস্থা একেবারেই 12টা বেজে যায়। ভীর তখন অনেক কষ্টে কোয়েলকে শান্ত করে। এরপর কোয়েল বারে এসে প্রচুর পরিমাণের মদ পান করতে থাকে। হঠাৎ করেই তখন সেখানে পুলিশের সেই দলটি চলে আসে যারা ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তারা বারবার করে ভীরকে জিজ্ঞেস করতেছিল চার্লি কোথায়। ঠিক সেই মুহূর্তে কোয়েল এমন একটি কাজ করে বসে যা দেখার জন্য ভীর একেবারেই প্রস্তুত ছিল না। সে একা একটি মেয়ে মানুষ হয়ে সবগুলো পুলিশকে পিটিয়ে ঠান্ডা করে দেয়। বারে থাকা বাকি সদস্যদের মতো ভীরও কিছু সময়ের জন্য নির্বাক হয়েছিল কোয়েলের এমন কাণ্ড দেখে। এরপর সেখান থেকে বেরিয়ে তারা আর্যর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যাবার পথে প্রচণ্ড নেশার ঘোরে কোয়েল ভীরের সঙ্গে নানান রকমের খুনসুটি করতে থাকে। একটু পরেই তারা পৌঁছে যায় আর্যর বাসায়। আর্য যখন দরজা খুলে কোয়েলকে দেখতে পায় তখন সে ব্যাপক খুশি হয়ে যায়, কারণ সে ভেবেছিল কোয়েল হয়তো তার বিয়ে ভেঙে আবারও তার কাছে ফিরে এসেছে। কিন্তু সে এটা জানে না যে কোয়েল এখানে এসেছে শুধুমাত্র সেই ব্যাগ দুটো খুঁজে পেতে। আর্যর কাছে থাকা ব্যাগ দুটো কোয়েল তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেখানে সেই পেন ড্রাইভের কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে আর্য কোয়েলকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে যেন সে তার সঙ্গেই থেকে যায়। সে ভীরকেও রিকোয়েস্ট করে যেন সে কোয়েলকে ছেড়ে দেয়। আর্যর এসব ফালতু প্যাচাল শুনে কোয়েলের মাথা গরম হয়ে যায়। তখন সে আর্যর মিডল স্টাম্প বরাবর একটা লাথি মেরে তাকে বোল্ড আউট করে দেয়। সেখান থেকে বাইরে বের হওয়ার পর কোয়েল আর ভীর নিজেদের মধ্যে এই বিষয়গুলো নিয়ে কথা বলে। কোয়েল তখন ভীরকে বলে, তুমি আমাকে যেমন সাধারণ মেয়ে মনে করেছিলে আমি ঠিক তেমনটা নই, আর আমি তোমার কাছে আমার সম্পর্কে অনেক মিথ্যেও বলেছি। তখন ভীর বলে, দেখো আমি তোমার সঙ্গে যতটুকু সময় মিশেছি তাতে বুঝতে পেরেছি তুমি খুবই স্বাধীন একজন মানুষ, আর স্বাধীন থাকতেই পছন্দ করো। আমি চাই না জোর করে তুমি আমাকে ভালোবাসো। তোমার মনে যদি আর্য এখনও থেকে থাকে তুমি তার সঙ্গে থাকতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। এখন তুমি ভেবে দেখো আমাদের কি একসঙ্গে থাকা উচিত নাকি ডিভোর্স নেওয়া উচিত। কথা শেষ করে তারা যখন সেখান থেকে বেরিয়ে পড়ে ঠিক তখনই ওই দুটো লোক আবারও তাদের সামনে চলে আসে। আবারও তারা চার্লি সম্পর্কে জিজ্ঞেস করে। ভীর তো এখন চার্লির সম্পর্কে সবই জানে, তাই সে কথা না বাড়িয়ে চুপচাপ থাকে।
ঠিক এমন সময় সেখানে একটি বরযাত্রীর দল চলে আসে। পুরো রাস্তাটাই তখন মানুষে পরিপূর্ণ হয়ে যায়। অনেক মানুষের কোলাহলের এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোয়েল আর ভীর তখন পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কোয়েল আর ভীর নির্জন একটি রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। তখন তারা দেখতে পায় এক চোর সাইকেল চুরি করছিল। ওই চোরের হাতে ছিল বড় একটি কাটার। তারা চোরকে রিকোয়েস্ট করার পর চোর তাদের হাতের শিকলটি কেটে দেয়। ততক্ষণে ওই দুটো লোক গাড়ি নিয়ে তাদেরকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ওই লোক দুটো তাদের দিকে আসছিল। এটা বুঝতে পেরে ভীর আর কোয়েল তখন দেয়াল টপকে একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। এমন সময় সেই বিল্ডিংয়ের একজন বৃদ্ধ সিকিউরিটি গার্ড তাদেরকে দেখে ফেলে। তখন ভীর ও কোয়েল গার্ডকে বলে তারা লাভ ম্যারেজ করেছে এবং পরিবারের সমর্থন না পেয়ে পালিয়ে এসেছে, আর এজন্যই তাদের পেছনে লোক লেগে গেছে। একথা শোনার পর সিকিউরিটি গার্ড তাদেরকে নিজের বাড়িতে নিয়ে যায়, তাদেরকে খাওয়া দাওয়া করায় এবং নিজের স্ত্রী সম্পর্কে অর্থাৎ তাদের ভালোবাসার গল্প বলতে থাকে। সে বলে, যখন আমরা একসাথে ছিলাম তখন আমাদের মধ্যে কোনো কানেকশন ছিল না, কিন্তু একসঙ্গে থাকতে থাকতে আমাদের মধ্যে ভালোবাসার গভীরতা বাড়তে থাকে। ভালোবাসা এমনই, একসাথে থাকতে থাকতেই হয়ে যায়। শুধু তোমার পার্টনারের ভুলগুলোকে মেনে নিতে শিখো। গার্ডের এই কথাগুলো ভীর এবং কোয়েলের মনে গভীরভাবে প্রভাব ফেলে। ঠিক এমন সময় বাইরের গেটে কেউ জোরে জোরে নক করতে থাকে। তখন সবাই অনেক ঘাবড়ে যায়। সিকিউরিটি গার্ড আঙ্কেল তখন ভীর আর কোয়েলকে বলে, তোমরা বিল্ডিংয়ের ওপরে কোথাও গিয়ে লুকিয়ে থাকো। এরপর সে গেইটে চলে যায় আর ওই দুটো লোককে মিসগাইড করে অন্যদিকে পাঠিয়ে দেয়। এদিকে কোয়েল আর ভীর লুকানোর জন্য সেই বিল্ডিংয়ের টপ ফ্লোরে চলে আসে। সেখানে তারা একসঙ্গে কিছুটা সময় কাটায় আর নিজেদের মধ্যে কিছু পজিটিভ কথাবার্তা বলে। এমন সময় চারদিকে আতশবাজির ঝলকানিতে আকাশ আলোকিত হয়ে যায়। সেদিন ছিল 31st নাইট। অসাধারণ এই দৃশ্যগুলো তারা দুজন একসঙ্গে উপভোগ করতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করে লক্ষ্য করে ওই দুই ব্যক্তি দেয়াল টপকে অলরেডি ভেতরে চলে এসেছে। এটা দেখে তারা বিল্ডিংয়ের আরও ওপরে উঠতে শুরু করে এবং এক সাইডে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ওই লোক দুটো তাদের অস্তিত্ব টের পেয়ে যায়। যখন তারা সামনাসামনি পড়ে যায়, কোয়েল তখন এক লোকের মাথায় ইট ছুঁড়ে মারে আর অন্যজনকে আটকানোর জন্য চেষ্টা করতে থাকে। কোনো উপায় না পেয়ে তারা দৌড়াতে দৌড়াতে ওই বিল্ডিংয়ের ছাদে চলে আসে। তারা প্রায় ধরা পড়েই গিয়েছিল। এমন সময় কোয়েল বুদ্ধি করে একটি কনস্ট্রাকশন লিফটে চড়ে বসে আর সেই লিফটের সাহায্যে তারা সোজা নিচে নেমে যায়। এভাবেই তারা ওই দুটো লোকের কাছ থেকে আবারও পালাতে সক্ষম হয়। কিন্তু যখন তারা রাস্তায় নেমে আসে, ঠিক তখন অন্য আরও দুটো লোক তাদেরকে ধাওয়া করতে শুরু করে আর ওই দুটো লোকের তাড়া খেয়ে তারা একটি রেলওয়ে স্টেশনের মধ্যে ঢুকে যায়। এমনকি ওই লোক দুটো তাদেরকে লক্ষ্য করে গুলিও চালায়। ওই লোকগুলোর হাতে অল্পের জন্য ধরা পড়তে পড়তে তারা বেঁচে যায়, কারণ হঠাৎই যখন ইমার্জেন্সি সিগন্যাল বেজে ওঠে তখন তারা দ্রুত ট্রেন থেকে নেমে পড়ে। সঙ্গে সঙ্গে দরজা লক হয়ে যায়, তাই ওই লোকগুলো ভেতরেই আটকা পড়ে যায়। এই সুযোগে ভীর আর কোয়েল অন্য একটি চলন্ত ট্রেনে উঠে সেখান থেকে পালিয়ে যায়। ট্রেন থেকে নামার পর কোয়েলের হঠাৎ মনে পড়ে যায় সেই ব্যাচেলর পার্টির রাতের কথা। সেই পার্টিতে সানি নামের একজন ছেলে ছিল যে পুরোটা সময় জেগেছিল। তাই হয়তো সানি বলতে পারবে ওই রাতে কোয়েল আর কাদের হাতে ব্যাগ দিয়েছিল। সানি মূলত পেশায় একজন পোল ডান্সার, আর এই লোকটির কাজ হলো গুলশানের আনস্যাটিসফাইড ভাবিদের স্যাটিসফাইড করা। কোয়েল সানিকে জিজ্ঞেস করে সেই ব্যাগগুলোর কথা, আর এখানেই ভীর জানতে পারে ব্যাচেলর পার্টির সেই রাতে কোয়েল ও সানির সঙ্গে ইন্টু করেছিল। যাই হোক, এসব নিয়ে মাথা ঘামানোর মতো সময় এখন আর তার হাতে নেই। সে সানিকে অনুরোধ করতে থাকে যেন সে বাসায় গিয়ে ওই ব্যাগ দুটো নিয়ে আসে, কিন্তু সানি তখন যেতে চাচ্ছিল না, কারণ প্রোগ্রাম বন্ধ করে এখান থেকে চলে গেলে তার চাকরি চলে যাবে। ভীর তখন বলে কলেজে থাকতে এমন প্রোগ্রাম সে অনেকবার করেছে, তাই তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে সানিকে আশ্বাস দেয় কোনো সমস্যাই হবে না, যতক্ষণ না পর্যন্ত সানি ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা ভীর সামলে নেবে। সানি চলে যাওয়ার পর ভীর স্টেজে ওঠে। প্রথমে সে সোলাইমান সুগনের মতো মোটিভেশনাল স্পিচ দিতে শুরু করে, যা দেখে গুলশানের ভাবিরা তার উপর প্রচণ্ড রেগে যায়। তারা সবাই চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে কাপড় চোপড় খুলে নাচার জন্য। ভীর তখন ভয়ে চলেই যাচ্ছিল, কিন্তু কোয়েল তাকে সাহস যোগায়। এরপর ভীর সাহস করে তার কাপড় চোপড় খুলে ফেলে আর গুলশানের ভাবিদের কঠিন পারফরমেন্স দেখিয়ে তাদের মন জয় করে নেয়। ভীরের সুন্দর বডি আর দুর্দান্ত পারফরমেন্স দেখে কোয়েল নিজেও অবাক হয়ে যায়। একটু পরেই সেখানে সানি চলে আসে, তবে সানির হাতে ছিল একটিমাত্র ব্যাগ। কোয়েল সেই ব্যাগটি ভালো করে খুঁজে দেখে, কিন্তু সেখানেও সেই পেন ড্রাইভটি ছিল না। কোয়েল সানিকে অন্য ব্যাগটির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকলে সানি মনে করার চেষ্টা করে। তখন তার মনে পড়ে যায় সেই পার্টিতে চশমা পরা একটি মেয়ে ছিল, যে ছিল খুবই শান্ত। পুরো পার্টি জুড়ে সে চোখ বন্ধ করে সেখানেই বসেছিল। এই কথা শোনার পর কোয়েলের মনে পড়ে যায় সেই মেয়েটির নাম ছিল সুহানা, যে ছিল তারই বান্ধবী। এরপর কোয়েল সানির বাইক ধার করে সেটা নিয়ে বেরিয়ে পড়ে সুহানার বাড়ির উদ্দেশ্যে। সুহানার বাড়িতে থাকা সেই ব্যাগটি তারা খুব ভালোভাবে চেক করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেখানেও সেই পেন ড্রাইভটি ছিল না। 5টি ব্যাগের মধ্যে 4টি ব্যাগ অলরেডি চেক করা হয়ে গেছে, এখন শুধুমাত্র একটা ব্যাগ বাকি আছে, আর সেটা আছে কোয়েলের বাসায়। এমন সময় সিআইডি অফিসার সঞ্জয় ভীরকে কল করে আর সেই পেন ড্রাইভের ব্যাপারে আপডেট জানতে চায়। ভীর তখন জানায় তারা সেটিকে খুঁজে যাচ্ছে, কিন্তু এখনও পায়নি।
সঞ্জয় ভীরকে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। ভীর তখন সঞ্জয়কে তার লোকেশন জানিয়ে দেয়। ইতিমধ্যে কোয়েল খেয়াল করে যে ভীর আর সুহানার মধ্যে বেশ ভালোভাবে কথাবার্তা চলছে। তারা হেসে হেসে কথা বলছিল, যা দেখে কোয়েল হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। বাইরে বেরিয়ে সে ভীরের উপর অনেক চেঁচামেচি করে। ভীর বলে, তুমি তো আমাকে ছেড়েই দেবে, তাছাড়া তোমার বান্ধবীও তো সিঙ্গেলই আছে। এটা শুনে কোয়েল আরও বেশি রেগে যায়। সে তখন তার হাতে থাকা হেলমেটটি রাস্তায় ছুঁড়ে মারে আর ভীরকে কড়াভাবে শাসিয়ে বলে, এখন থেকে তুমি আর কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারবে না, আর যদি এমনটা করো তাহলে তোমাকে আমি খুন করব। ভীর বুঝতে পারে কোয়েল তাকে ধীরে ধীরে মন থেকে ভালোবাসতে শুরু করেছে। এরপর ভীর যখন সেই হেলমেটটি কুড়িয়ে আনতে চায়, ঠিক সেই সময় একদল লোক এসে কোয়েলকে তুলে নিয়ে যায়। ভীর তখন কোয়েলকে বাঁচানোর জন্য সেই গাড়ির পেছনে ছুটতে থাকে। ইতিমধ্যে সেখানে সেই দুটো লোক আবার চলে আসে। তারা ভীরের সামনে এসে দাঁড়ায়। তারা আবারও সেই একই প্রশ্ন করে, চার্লি কোথায়? তো এমন পরিস্থিতিতে ভীর তার মেজাজ কন্ট্রোল করতে না পেরে ওই দুটো লোককে পেটাতে শুরু করে আর বলে, তোমাদের জন্য আমার পুরো পরিবার বিপদে আছে, এমনকি কিছুক্ষণ আগে তোমরা আমার বউকেও তুলে নিয়ে গেছো। একথা শুনে লোক দুটো একটু অবাক হয়ে যায়। সে বলে, আরে আমরা কেন তোমার স্ত্রীকে তুলে নিয়ে যাব? আমরা তো কোনো গুন্ডা নয়, আমরা সিআইডি থেকে এসেছি ওই ডাকাতির বিষয়টা তদন্ত করার জন্য। কিন্তু ভীর তাদের কথা বিশ্বাস করছিল না। তখন ওই দুই ব্যক্তি তাদের আইডি কার্ড দেখায়। তাদের একজনের নাম ছিল ইন্সপেক্টর হর্ষবর্ধন আর একজনের নাম ছিল ইন্সপেক্টর সচিন। হর্ষবর্ধন ভীরকে বলে, যারা তোমার স্ত্রীকে তুলে নিয়ে গেছে তারাই হলো সেই পুলিশ অফিসার যারা ডাকাতির সঙ্গে জড়িত। আর এই ডাকাতির মাস্টার প্ল্যান যে করেছে তার নাম হচ্ছে ইন্সপেক্টর সঞ্জয় রিভেরা। তো এবার ভীর বুঝতে পারে কেন সঞ্জয় রিভেরা এতদিন তার সঙ্গে যোগাযোগ রেখেছে আর কেনই বা সে আজ তার লোকেশন জানতে চেয়েছে। এরপর হর্ষবর্ধন বলে, আমরা সঞ্জয়কে ধরার জন্য চেষ্টা করছি, কিন্তু তাকে ধরার জন্য সবচেয়ে বড় প্রমাণ হলো সেই পেন ড্রাইভটি। ভীর তখন বলে, আমি জানি সেই পেন ড্রাইভটা কোথায় আছে। এরপর তারা কোয়েলের বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় তারা আসার আগেই কেউ এসে পুরো বাড়ি তছনছ করে চলে গেছে। ভীর দেখে সেই শপিং ব্যাগটাও সেখানে পড়েছিল। তখন বাড়ির চাকর জানায়, ওই লোকগুলো যাওয়ার সময় বলছিল যে জিনিসটা এখানে খুঁজতে এসেছে তারা সেটি পায়নি। লোকগুলো সেখান থেকে যাওয়ার আগে একটা বার্তা লিখে গিয়েছিল। তারা সেখানে একটি জায়গার ঠিকানা রেখে যায় আর সেখানে লেখা ছিল কোয়েলকে বাঁচাতে হলে ঠিক সময় মতো চার্লিকে নিয়ে সেখানে উপস্থিত থাকতে হবে। তখন ভীর এটা বুঝতে পারছিল না, যদি এই ব্যাগে সেই পেন ড্রাইভটি না থাকে তাহলে সেটা গেল কোথায়। এমন সময় তুষি সেখানে এসে আবারও সেই দুষ্ট অপকর্ম করতে থাকে। তখন তুষিকে দেখে তার মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন তুষি ওই ব্যাগ থেকে কিছু ফুল খেয়ে ফেলেছিল। তাছাড়া হঠাৎ করেই গত দুদিন ধরে তুষির পটি বন্ধ হয়ে যায়। এতে ভীর 100% কনফার্ম হয়ে যায় যে ওই পেন ড্রাইভটা এখন তুষির পেটে আছে। আর এই সমস্ত ব্যাপারগুলো সে সিআইডি অফিসার হর্ষবর্ধনকে খুলে বলে। এরপর তারা তুষিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে সেই জায়গাটিতে যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে দেখা যায় ভীরের বন্ধু পরিচয় দেওয়া সেই পুলিশ অফিসার প্রদীপকে, যে কিনা ভীর আর কোয়েলের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল, কিন্তু সময় মতো সেখানে ইন্সপেক্টর হর্ষবর্ধন এসে প্রদীপকে অ্যারেস্ট করে। এরপর সঞ্জয় ভীরকে একটা গোপন জায়গায় ডেকে পাঠায় সেই পেন ড্রাইভ সহ। সিআইডি অফিসার তখন ভীরকে বলে, তোমার শেরওয়ানিতে একটা পেন ক্যামেরা লাগানো হয়েছে যাতে আমরা সবকিছু দেখতে এবং শুনতে পারি। হর্ষবর্ধন তখন ভীরকে একটা সিক্রেট কোড বলে দেয়, যেই কোডের অর্থ হলো সে যখন বিপদে পড়বে তখন সেই কোডটি উচ্চারণ করলেই হর্ষবর্ধন বুঝতে পারবে যে ভীর এখন বিপদে আছে, তখন তারা সাহায্যের জন্য এগিয়ে যাবে। আর সেই কোডটি ছিল, রিস্তে মে তো হাম তুমহারি বাপ লাগতা হে। এরপর ভীর তুষিকে সঙ্গে নিয়ে সেই গোপন ঘাটির দিকে রওনা হয়, কিন্তু আমরা দেখতে পাই যেখানে সিআইডি অফিসাররা ছিল সেখানে একটা ট্রাক এসে দাঁড়ায় এবং বাইরে যাওয়ার রাস্তা পুরোপুরি ব্লক করে দেয়। এদিকে ভীর সঞ্জয়ের সেই গোপন ঘাটিতে এসে পৌঁছায়। সেখানে গিয়ে সে কোয়েল এবং তার মামা শ্বশুর খুশবন্ত কাপুরকে দেখতে পায়, যাকে আটার বস্তার মতো ওপরে ঝুলিয়ে রেখেছিল। ভীর সেখানে যাওয়া মাত্রই সঞ্জয় জিজ্ঞেস করে সেই পেন ড্রাইভটি কোথায়। ভীর তখন বলে সেই পেন ড্রাইভটি এই কুকুরটির পেটের মধ্যে আছে। কিন্তু সঞ্জয় ভীরের কথা একদমই বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল ভীর হয়তো তার সঙ্গে চালাকি করছে। তখন সঞ্জয় ভীরকে মারতে শুরু করে, আর এই সমস্ত দৃশ্যগুলো সিআইডি অফিসার হর্ষবর্ধন আর তার টিম মিলে দেখছিল। প্রচণ্ড মার খাওয়ার পর ভীর সেই কোডটি বলতে শুরু করে। তখন সঞ্জয় বুঝে যায় ভীরের সাহায্য প্রয়োজন, কিন্তু তারা যখন বের হতে যায় তখন সেই ট্র্যাকটির কারণে আর দরজা খুলতে পারছিল না। এদিকে দেখা যায় ভীরকে মারধর করায় কোয়েলের অনেক খারাপ লাগে, তাই সে চিৎকার করে সঞ্জয়কে থামাতে চায়। তখন সঞ্জয় কোয়েলের কাছে গিয়ে তাকে জোরে একটা থাপ্পড় মারে। এটা দেখে ভীরের মাথায় রক্ত উঠে যায়। এতক্ষণ পর্যন্ত ভীর বিড়ালের মতো মিউ মিউ করলেও যখন প্রিয়জনের গায়ে হাত দেওয়া হলো তখন সে বাঘের মতো গর্জে উঠল। কোনো কিছু না ভেবেই সে সঞ্জয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর সঞ্জয়কে এমন মার মারতে থাকে, বেচারা মার সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর শান্তশিষ্ট ছেলেটার এমন সাহসিকতা দেখে কোয়েল তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এরপর সঞ্জয়ের বাকি সাঙ্গপাঙ্গরা ভীরকে চারদিক থেকে ঘিরে ফেলে। প্রথমে ভীর ভালোভাবে গুন্ডাদের সঙ্গে ফাইট দিতে পারলেও একটা সময় সে গুন্ডাদের হাতে চরম লেভেলের মার খেতে শুরু করে। এটা দেখে কোয়েল তখন ভীরকে সাহায্যের জন্য এগিয়ে আসে। এরপর দুজনে মিলে গুন্ডাদেরকে ইচ্ছে মতো শায়েস্তা করে। অন্যদিকে আবার এক গুন্ডাকে দেখা যায় সে তুষিকে ধরার জন্য তার পেছন পেছন ছুটছে, কিন্তু একটু পরে দেখা যায় উল্টো তুষি তাকে করে দিয়েছে।
যাই হোক, এরপর আমরা আবার সঞ্জয়কে দেখতে পাই। এতক্ষণে তার জ্ঞান ফিরে এসেছে। সঞ্জয় তার পিস্তলটি দিয়ে ভীরকে গুলি করে। এমন সময় সেখানে সিআইডি অফিসার তার পুরো টিম নিয়ে পৌঁছে যায়। তারা সঞ্জয় এবং সেই টিমের সকল সদস্যকে অ্যারেস্ট করে। ভীরকে দেখা যায় সে মাটিতে পড়ে আছে। কোয়েল তখন কান্নাকাটি শুরু করে দেয়। সে ভেবেছিল ভীরের হয়তো গুলি লেগেছে, কিন্তু একটু পরেই ভীরের জ্ঞান ফেরে। আসলে ভীর ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর সিআইডি অফিসাররা অনেক কষ্টে তুষিকে পটি করায়, আর চার্লি নামের সেই কাঙ্ক্ষিত পেন ড্রাইভটি তাদের হাতে পেয়ে যায়। অন্যদিকে ভীর আর কোয়েলকে খুবই হাসি খুশি আর প্রাণবন্ত অবস্থায় দেখা যাচ্ছিল। তারা ডিসিশন নিয়ে নেয় তারা ডিভোর্স নেবে না। এখান থেকেই তাদের জীবন আবার নতুনভাবে শুরু হয়। তারা আবার চলে যায় সেই বাসর ঘরে। তারা দুজন যখন রোমান্স করার জন্য একটু ঘনিষ্ঠ হচ্ছিল, ঠিক এমন সময় আবারও দরজায় কলিং বেল বেজে ওঠে। দুজনেই তখন বেশ ঘাবড়ে যায়, না জানি দরজার ওপাশে আবার কোন বিপদ এসে হাজির হয়েছে। যাই হোক, এরই মধ্য দিয়ে সিনেমার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এক্সপ্লেইন তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। বলছি না তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, শুধু এতটুকুই বলবো, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমার কোনো বন্ধুর কাছে শেয়ার করে দাও। পরবর্তীতে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।